আমার ভাইয়ের পাতে ডিমটার দিকে আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি। ভাই ঘপাঘপ ভাত খাচ্ছে, আর আমি ডিমটার দিকে তাকিয়ে নিজের খিদে আর আক্ষেপ চেপে রাখার চেষ্টা করছি। আমার দিকে তাকিয়ে মা বললেন, কী রে ময়না, ভাত খাচ্ছিস না কেন? মা, ডিম আর নেই, আমাকেও একটা ডিম দাও না। এই আলু দিয়ে ভাত খেতে আর ভালো লাগে না। না রে মা, ডিম আর নেই, আজ এমনি খা, কাল থেকে পুরো আস্ত ডিম একটা তোকে দেব। মা, পরশু দিন আর তার আগের দিনও তুমি ঠিক একই কথা বলেছিলে। আমার কথায় মায়ের মুখে যেন বিরক্তির ছায়া নেমে এলো। কিছুটা রেগে গিয়ে বললেন, এই এত কথা কিসের? যা পাচ্ছিস তাড়াতাড়ি ভাত খেয়ে নে। বলেই মা হাঁড়ি পাতিল গুটিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি আর একটি শব্দ করলাম না। থালার এক পাশে রাখা আলু আর সামান্য ঝোল দিয়ে না খাওয়ার মতো করে দুটো ভাত মুখে তুলে দিলাম। আমার চেয়ে ছোট ভাই 3 বছরের বড়। আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আর ভাই পড়ে নবম শ্রেণীতে। আমরা একই স্কুলে যেতাম, কিন্তু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মা ভাইয়ের হাতে 10 টাকার একটা নোট গুঁজে দিতেন, আর আমার দিকে ফিরেও তাকাতেন না। টাকার জন্য আক্ষেপ করে মায়ের কাছে চাইলেই মা শুধু বাইকে বলতেন, এই ময়নাকে তোর 10 টাকা থেকে 5 টাকা দিয়ে দিস তো। কিন্তু আমার ভাই কোনো দিনই আমাকে সেই 5 টাকা দেয়নি। টিফিনের সময় ভাই যখন বন্ধুদের সাথে জমিয়ে বিস্কুট কিংবা আইসক্রিম খেত, আমি তখন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে থাকতাম। এই বৈষম্য আর অবহেলা বুকে চেপেই আমি দিন পার করেছি। তবু আমি হাল ছাড়িনি। জেদ ছিল নিজের পায়ে দাঁড়ানোর। এভাবেই চরম অভাব আর অবহেলার মধ্যে দিয়ে দিন গুনে গুনে একদিন এসএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল আমি অত্যন্ত ভালো ফল করেছি। মনে মনে ভেবেছিলাম, হয়তো এবার মা বাবার চোখ ফুটবে, হয়তো এবার আমি একটু হলেও সম্মান পাব। কিন্তু আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল পরদিনই। আমার রেজাল্টের পর বাবা পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি আমাকে আর পড়াতে পারবেন না। মেয়ে মানুষের আবার পড়ালেখা সনদের কী দরকার? ঘরে বসে সেলাই শেখো, রান্নাবান্না শেখো, ওসব দিয়ে সংসার চলবে না। মায়ের পা ধরে কত বুঝিয়েছি, কেঁদে কেঁদে বলেছি, মা আমাকে আর একটা সুযোগ দাও, আমি ভালো করবই, ভালোভাবে পড়ব। কিন্তু মা বাবার মন গলল না। তারা সোজা জানিয়ে দিলেন, পড়ালেখার পাঠ এখানেই শেষ। অন্যদিকে ভাই পড়াশোনায় ভালো না হওয়া সত্ত্বেও তাকে স্থানীয় একটি কলেজে ডিগ্রিতে ভর্তি করিয়ে দেওয়া হলো। এর কয়েকদিন পর হঠাৎ একদিন বাড়িতে ঘটক এলো। টাঙ্গাইল শহরে কাপড়ের ব্যবসা করে এমন এক পাত্রের খোঁজ নিয়ে এসেছে সে। পাত্রের নাম শাহেদ। বাবা মায়ের ছেলেকে বেশ পছন্দ হয়ে গেল, আর আমার চেহারা মাশাল্লাহ ভালো হওয়ায় পাত্রপক্ষ এক কথায় আমায় পছন্দ করে ফেলল। তবে সমস্যা একটাই, পাত্র আমার চেয়ে বয়সে পুরো 9 বছরের বড়। আমার বয়স তখন মাত্র 18, আর তার 27। প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু বিয়ের দিন যখন শাহেদকে সামনে থেকে দেখলাম, মনে হলো মানুষটা দেখতে বেশ ভদ্র এবং শান্ত স্বভাবের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। বাসরাতে লাল টুকটুকে বেনারসি পরে খাটের এক কোণে বসে হাত কাঁপছিল আমার। শাহেদ ঘরে এসে দরজা বন্ধ করে ধীরে ধীরে আমার পাশে এসে বসলেন। তারপর নরম গলায় আমার হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজকের এই বিশেষ রাতে তুমি আমার কাছে কী চাও ময়না? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মনের ভেতরে হাজারো কথা তোলপাড় করছিল। তারপর কি ভেবে যেন তার চোখের দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে বললাম, আমি পড়াশোনা করতে চাই। যদি আপনি আমাকে পড়ান তবে আমি পড়ব, আর যদি নাও পড়ান তাতেও আমার কোনো সমস্যা নেই। শুধু আমাকে একটু ভালোবাসবেন। একটু ভালোবাসা পেলেই আমার আর কিছুই চাওয়ার থাকবে না। শায়দ আমার কথা শুনে কিছু মুহূর্ত নীরব হয়ে রইলেন। তারপর তার মুখ ফুটে উঠল এক অদ্ভুত সুন্দর ও মৃদু হাসি। আমার হাত দুটো আরেকটু শক্ত করে চেপে ধরে বললেন, ঠিক আছে, আমি তোমায় পড়াবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার এই বিশ্বাস যেন কোনোদিন না ভাঙে। আমিও তার চোখের দিকে তাকিয়ে কথা দিলাম, আপনার বিশ্বাস আমি নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করব। কথাটা শেষ হতেই তিনি পকেট থেকে একটা ছোট্ট সুন্দর সোনার আংটি বের করে আমার আঙুলে পরিয়ে দিলেন। সেই আংটিটির স্পর্শে আমার বুকের ভেতরের সব পুরানো কষ্ট এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। কথা মতোই কাজ। বিয়ের কিছুদিন পর শাহেদ আমাকে শহরের একটি ভালো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করিয়ে দিলেন। তার ভালোবাসা,
উৎসাহ আর সহযোগিতায় আমি নতুন জীবন পেলাম। দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে লাগলো। গভীর রাত অবধি যখন পড়ার টেবিলে জেগে থাকতাম, শাহেদ নিজের হাতে চা বানিয়ে আমার সামনে এনে রেখে দিতেন। এমনই এক ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ে হাসি মুখে এইচএসসি পাশ করে ফেললাম। রেজাল্ট প্রকাশের দিন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত রেখে আদর করে বললেন, মা, তোমার তো এইচএসসি পরীক্ষা শেষ হলো, এখন তো আর পড়াশোনার অত চাপ নেই। এবার আমাদের একটা নাতি বা নাতনির মুখ দেখাও, ঘরটা আলো হয়ে উঠুক। শাশুড়ি মায়ের এমন সরাসরি কথায় সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আর কোনো উত্তর দিতে পারিনি। এর কিছুদিন পর আমি অনার্সে ভর্তি হলাম। আর ঠিক প্রথম বর্ষে পড়ার সময় আমাদের কুল আলো করে এলো এক ছোট্ট রাজকন্যা। কিন্তু রাজকন্যা আসার পরও আমার পড়াশোনায় বিন্দুমাত্র ক্ষতি হতে দেননি আমার পরিবারের মানুষেরা, বিশেষ করে আমার শাশুড়ি মা, যিনি নিজের নাতনিকে পরম স্নেহে লালন পালন করতে লাগলেন যাতে আমার পড়ালেখায় কোনো ব্যাঘাত না ঘটে। সত্যি বলতে আমার জন্মদাত্রী মায়ের চেয়েও আমার শাশুড়ি আমাকে অনেক বেশি বুঝতেন, ভালোবাসতেন। জীবনটা যখন এত সুন্দর, এত পরিপূর্ণতায় ভরে উঠছিল, ঠিক তখনই আকাশে কালো মেঘের ঘনঘটা শুরু হলো। অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার আর মাত্র 2 সপ্তাহ বাকি। হঠাৎ একদিন মধ্যরাতে শাহেদের ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন এলো। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসা একটি দুঃসংবাদ আমাদের পুরো হাসিখুশি সংসারটাকে এক মুহূর্তে তোলপাড় করে দিল। খবরটা শুনে শাহেদের হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল, আর তার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। আমি আতকে শিউরে উঠে দাঁড়ালাম। কি এমন ঘটল? আমি আতঙ্কে শিউরে উঠে দাঁড়ালাম। চোখ দুটো বড় বড় করে শাহেদের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কি হয়েছে? কার ফোন ছিল? এমন করে তাকাচ্ছ কেন আমার দিকে? শাহেদ কোনো কথা বলল না। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, চোখের কোণে এক অদ্ভুত রাগ আর অবিশ্বাস। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো সে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার হাত দুটো চেপে ধরে এক ধাক্কায় খাটের উপর ফেলে দিল। হঠাৎ এমন ব্যাপারে আমি স্তব্ধ হয়ে গেলাম। যে মানুষটা কোনোদিন আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি, আজ তার এই রূপ। কি হয়েছে বলবে তো? তুমি আমাকে ধাক্কা দিলে কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম। শাহেদ গর্জে উঠল, তুই যদি কলেজে অন্য ছেলের সাথে প্রেমই করবি, তাহলে আমার সাথে সংসার করার নাটক কেন করলে? কেন একটা নিষ্পাপ বাচ্চার মা হলি বল? তার মুখের এই কথাটা যেন আমার বুকে তপ্ত তীরের মতো বিঁধল। মুহূর্তের মধ্যে আমি পুরো বিষয়টা বুঝতে পারলাম। জল ঘোলা হওয়ার বাকি নেই। কারো ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে খাটে উঠে বসলাম। শাহেদের দুটো হাত শক্ত করে ধরে বেকুল হয়ে বললাম, তুমি কার কথায় আমাকে ভুল বুঝছ? আমাকে একটা বার বলতে দাও। কলেজে রুহান নামের একটা ভকাটে ছেলে আমাকে দিনের পর দিন উত্ত্যক্ত করে আসছে। আমি তাকে বিন্দুমাত্র পাত্তা দেই না। ও একটা গাঁজাখোর চরিত্রহীন ছেলে। ওর মতো ছেলের সাথে প্রেম করা তো দূরের কথা, আমি কোনোদিন তার দিকে সোজা হয়ে তাকাইও নি। তুমি বিশ্বাস করো আমাকে। বিশ্বাস না হলে কালই তুমি কলেজে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো। আমার চোখের পানি আর আকুতি দেখে শাহেদ একটু থমকে গেল। যে বিশ্বাসের উপর ভিত্তি করে সে আমাকে আপন করেছিল, সেই বিশ্বাস এত সহজে ভেঙে যেতে দিল না। সে নিজেকে একটু শান্ত করে বলল, ঠিক আছে, কাল সকালেই আমি সত্য মিথ্যা যাচাই করব। পরদিন সকালেই শাহেদ কলেজে গেল। আমার স্যার আর সহপাঠীদের সাথে কথা বলে সে জানতে পারল আমার কথা এক বর্ণ মিথ্যা ছিল না। কলেজে আমার সুনাম সবার মুখে শুনে আর রুহান ছেলেটা যে একটা ভকাটে, তার একতরফা নোংরামি করে বেড়াচ্ছিল তা স্পষ্ট হয়ে গেল। সত্যিটা জানার পর শাহেদের অনুশোচনার শেষ ছিল না। সে সেদিন এলাকার কিছু বড় ভাইকে সাথে নিয়ে ওই ভকাটে ছেলেটাকে ধরে কড়া হুঁশিয়ারি আর থ্রেট দিয়ে এলো।
আজকের পর থেকে যদি ময়নার আশেপাশে তোকে দেখা যায় তবে সোজা থানায় ঝুলিয়ে পিঠের ছাল তুলে ফেলা হবে। এরপর থেকে আর কোনোদিনই সেই ছেলে আমার পিছু নেওয়ার সাহস পায়নি। বাড়ি ফিরে শাহেদ আমার কাছে ক্ষমা চাইল আর আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ছোটোখাটো এই ঝড়টা আমাদের বিশ্বাসের বাঁধনটাকে যেন আরও শক্ত করে দিল। ঝড় কেটে যাওয়ার পর জীবনে আবার নিজের ছন্দে ফিরল। অনার্স লাইফ দেখতে দেখতে কেটে গেল পরমানন্দে। একদিকে আমার পড়াশোনা, অন্যদিকে শাশুড়ি মায়ের কুলে আমার মিষ্টি রাজকন্যা মায়াবীর বেড়ে ওঠা। সব মিলে ঘরটা যেন ভালোবাসার স্বর্গে পরিণত হলো। পরীক্ষার ফল প্রকাশের দিন দেখা গেল আমি কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছি। শাশুড়ি মা খুশিতে পাড়ার মানুষকে মিষ্টি খাওয়ালেন আর শাহেদ আমায় এনে দিল একটা নতুন বইয়ে তুড়া। সেদিন রাতে মায়াবীকে ঘুম পাড়িয়ে রেখে আমি শাহেদের পাশে গিয়ে বসলাম। তার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে ধীর গলায় বললাম, তোমার দেওয়া সুযোগ আর বিশ্বাস আমি রেখেছি। আজ আমি গ্র্যাজুয়েট, কিন্তু আমি এখানেই থেমে থাকতে চাই না। শাহেদ আমার দিকে তাকিয়ে হাসল। আমি জানি আমার ময়না থামার পাত্রী নয়। এবার কি করতে চাও? আমি তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললাম, আমি বিসিএস পরীক্ষা দিতে চাই। আমি একজন ক্যাডার হয়ে দেশের সেবা করতে চাই আর প্রমাণ করতে চাই মেয়েরাও পারে। শাহেদ আমার কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, তোমার এই স্বপ্নে আমি আগেও পাশে ছিলাম, আজকেও আছি, সারা জীবন থাকব। শাশুড়ি মাও যখন শুনলেন তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, তুই পড়াশোনা কর মা, তোর মেয়েকে সামলানোর দায়িত্ব আমার। শুরু হলো আমার জীবনের নতুন এক লড়াই, বিসিএস জয়ের লড়াই। শুরু হলো আমার জীবনের কঠিনতম এক অধ্যায়, বিসিএস জয়ের প্রস্তুতি। বিসিএসের পরটা যে কতটা পেশার তা পড়ার টেবিলে না বসলে হয়তো কোনোদিন বুঝতে পারতাম না। কিন্তু এই কঠিন পথ চলাতেও আমি কখনো একাকী বোধ করিনি। রাত দিন এক করে যখন আমি মোটা মোটা বইয়ের পাতায় ডুব দিতাম, তখন শাহেদ এসে দাঁড়াতো এক কাপ গরম চা হাতে নিয়ে। গভীর রাতে আমি পড়তে পড়তে টেবিলে ঘুমিয়ে পড়লে সে পরম মমতায় আমাকে বিছানায় শুইয়ে দিত। আমার শাশুড়ি মা, তার কথা যত বলবো ততই কম হবে। ছোট মায়াবীকে এক মুহূর্তের জন্য আমার পড়ার ঘরে আসতে দিতেন না। নিজ হাতে নাতনিকে সামলানো, রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সব কাজ এক হাতে সামলে নিয়ে আমাকে শুধু পড়ার সুযোগ করে দিতেন। মাঝে মাঝে তিনি এসে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, মারে তুই মন দিয়ে পড়াশোনা কর, তুই বড় অফিসার হলে সবচেয়ে বেশি খুশি এই বুড়িটাই হবে। পরিবারের এমন নিঃস্বার্থ সাপোর্ট আর ভালোবাসাকে সম্বল করে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা প্রতিটা ধাপেই নিজেকে সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিলাম। ভাইবা বোর্ড থেকেও বেশ আত্মবিশ্বাসের সাথেই বের হয়েছিলাম। কিন্তু রেজাল্টের দিন সকাল থেকেই আমার বুকের ভেতরটা দুরু দুরু করছিল। ভয় আর উত্তেজনায় সারাটা দিন পেটে এক দানা ভাতও দিতে পারলাম না। ঘরের এপাশ ওপাশ করছি আর ছটপট করছি। আমাকে এভাবে ছটপট করতে দেখে শাশুড়ি মা কাছে এসে জড়িয়ে ধরলেন। বকা দেওয়ার মতো করে মিষ্টি হেসে বললেন, কিরে ময়না, একটা রেজাল্ট নিয়ে এত টেনশন করার কি আছে? একবার না হলে পরের বার দিবি। তোর কি বয়স চলে গেছে নাকি? একদম না খেয়ে দিয়ে নিজের শরীর খারাপ করবি না তো। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। ল্যাপটপের স্ক্রিনে রেজাল্টের পিডিএফ ফাইলটা খুলল আমার স্বামী। আমার হাত পা তখন ঠান্ডা হয়ে আসছে। চোখ দুটো বন্ধ করে মনে মনে আল্লাহর নাম জপছিলাম। হঠাৎ শাহেদ উচ্চস্বরে চিৎকার করে উঠে আমাকে দুই হাতে জড়িয়ে ধরে বলে উঠল, ময়না, তুমি পেরেছ, তুমি পাশ করেছ, তুমি ক্যাডার হয়েছ। কথাটা শোনা মাত্রই আমার চোখ থেকে আনন্দের পানি গড়িয়ে পড়ল। শাহেদকে শক্ত করে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আমার এতদিনের কষ্ট, অপমান আর ত্যাগের জবাব যেন আজ সৃষ্টিকর্তা আমাকে এক নিমিষেই বুঝিয়ে দিয়েছেন। নিজেকে একটু সামলেই ছুটে গেলাম শাশুড়ি মায়ের কাছে। তাকে পরম আবেগে জড়িয়ে ধরে চোখের জলে ভেসে বললাম, মা, আমি পেরেছি। আপনার বিশ্বাস আর আশীর্বাদ আমাকে আজ এই জায়গায় এনেছে।
শাশুড়ি মাও আনন্দাশ্রু মুছতে মুছতে আমাকে মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। এরপর আমি গিয়ে শ্বশুরমশার পায়ে হাত দিয়ে শ্রদ্ধা ভরে সালাম করলাম। তিনি মাথায় হাত রেখে বললেন, আজ তুই আমাদের এই পরিবারের মুখ উজ্জ্বল করেছিস মা। খবরটা জানাজানি হতে খুব বেশি সময় লাগলো না। খবর পেয়েই পরদিন সকালে আমার মা আর বাবা এসে হাজির হলেন শ্বশুরবাড়িতে। কিন্তু তাদের দেখে আমার বুকের ভেতরে কোনো আনন্দের জোয়ার আসল না। যে মা বাবা একদিন সামান্য পড়ালেখার খরচের জন্য আমাকে অবহেলা করেছিলেন, আজ তারাই বাড়ি ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করলেন। সবচেয়ে অবাক হলাম শ্বশুরবাড়ির লোকজনের সামনে তাদের আচরণ দেখে। মা বাবা যেন সবাইকে বুঝিয়ে দিচ্ছেন তাদের ত্যাগ, কষ্ট আর উৎসাহে আজ আমি বিশেষ ক্যাডার হয়েছি। অথচ বাস্তবতার গল্পটা কতটা ভিন্ন ছিল তা একমাত্র আমি আর আমার আল্লাহ জানে। তবু আমি মুখের উপর কিছু না বলে চুপচাপ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। রাত তখন প্রায় 10টা। শাশুড়ি আমার মাজা বা কোমরে প্রায়ই প্রচণ্ড ব্যথা করে, তাই রাতে শোবার আগে প্রতিদিন আমি তাকে গরম জল বানিয়ে দিই। রান্নাঘর থেকে বড় একটা পাত্রে গরম জল নিয়ে শাশুড়ি আমার ঘরের দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার জন্মদাত্রী মা আমার সামনে এসে দাঁড়ালেন। আমাকে জলের পাত্র হাতে দেখে মুখটা বাঁকিয়ে শাশুড়ি আম্মাকেও যেন শুনতে পান ঠিক এমন উচ্চস্বরে বলে উঠলেন, মা, তুই কেন জল গরম করে নিয়ে যাচ্ছিস? তোর শাশুড়ি নিজের জলটুকে নিজে গরম করে নিতে পারে না। তুই কি ওদের এখনো ভয় পাস নাকি? তুই এখন বিশেষ ক্যাডার, অত বড় সরকারি চাকরি করবি, এখনও তোকে এসব ঘরের কাজ করতে হবে নাকি? মায়ের মুখে এমন অকৃতজ্ঞ আর নীচ মানসিকতার কথা শুনে এক মুহূর্তে আমার পুরো গায়ের রক্ত গরম হয়ে গেল। যে শাশুড়ি মা নিজের গর্ভের সন্তানের চেয়ে আমাকে বেশি ভালোবেসেছেন, যে মানুষটার ত্যাগে আজ আমি ক্যাডার, তার প্রতি নিজের জন্মদাত্রী মায়ের এমন অহংকারী ও বিশ্রী বিষোদগার শুনে আমার ভেতরটা রাগে আর ক্ষোভে জ্বলে উঠল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হাতে থাকা গরম জলের পাত্রটা পাশের টেবিলে রেখে মায়ের দিকে ঘুরে দাঁড়ালাম। গলার স্বর স্পষ্ট রেখে বললাম, মা, মুখ একটু লাগাম দাও। ভুলেও আমার শাশুড়ি মাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। আমার এমন শক্ত রূপ দেখে মা কিছুটা থতমত খেয়ে গেলেন। চোখ দুটো বড় বড় করে বললেন, তুই আমাকে এভাবে কথা বলছিস ময়না? নিজের পেটের জন্মদাত্রী মাকে তুই একজন পর মানুষের জন্য অপমান করছিস? পর মানুষ? আমি তিতকুটে একটা হাসি হেসে বললাম, হে মা, রক্তের সম্পর্কের বিচারে উনি হয়তো আমার পর, কিন্তু জীবনের বিচারে উনি আমার সবচেয়ে বড় আপনজন। যে মেয়েটাকে তোমরা সামান্য খাবার খাওয়ার জন্য অবহেলা করেছ, টিফিনের টাকার জন্য যে মেয়েটা বারান্দায় তৃষ্ণার্ত চুকে দাঁড়িয়ে থাকত, সেই মেয়েকে আজ বিশেষ ক্যাডার বানানোর পিছনে উনার অবদান সবচেয়ে বেশি। আমার কথা শুনে ঘরের ভেতর থেকে শাশুড়ি মা ও শ্বশুরমশাই বের হয়ে এলেন। আমার বাবাও এসে দাঁড়িয়েছেন সেখানে। আমি মায়ের চোখের দিকে সোজা তাকিয়ে বললাম, এসএসসি পরীক্ষার পর যখন আমি কেঁদে কেঁদে তোমাদের পায়ে ধরেছিলাম একটু পড়ার সুযোগের জন্য, তোমরা সোজা বলে দিয়েছিলে মেয়ে মানুষের আবার পড়ালেখার কী দরকার। অথচ এই পরিবারের মানুষগুলো আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখে পড়ার টেবিলে দুধ দিয়েছে, নিজের নাতনিকে পরম স্নেহে কোলে নিয়ে আমার বিশেষ জয়ের স্বপ্ন সত্যি করেছে। আর তুমি আজ এখানে দাঁড়িয়ে অহংকার দেখাচ্ছ। অহংকার তো বিদ্যা আর পদের জন্য হয় না মা, অহংকার হয় সততার সম্পর্কের জন্য। উনি শুধু আমার শাশুড়ি নন, উনি আমার গর্ভধারিণী মায়ের চেয়েও বড় মা। আমার কথাগুলো শুনে বাবার মাথা অপরাধীর মতো নিচু হয়ে গেল, আর মা একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতদিনের জমানো কষ্ট আর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তাদের নিজেদের ভুলটা আয়নার মতো পরিষ্কার হয়ে ফুটে উঠল। যে সম্মান পাওয়ার আশায় তারা এসেছিলেন, নিজেদের অহংকার আর নীচ মানসিকতার কারণে সেই সম্মান তারা এক মুহূর্তে হারিয়ে ফেললেন। নিজেদের ভুল বুঝতে পেরে বাবা আর মা আর এক মুহূর্ত সেই বাড়িতে দাঁড়াতে পারলেন না। কারো মুখের দিকে তাকানোর মতো মুখ তাদের ছিল না। রাতটুকু কাটিয়ে ভোরের আলো ফোটার আগেই তারা নিঃশব্দে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেলেন। আমি তাদের আটকাইনি,
কারণ যে সম্মান ভালোবাসার বদলে অহংকার থেকে আসে, সেই সম্মানের কোনো মূল্য আমার কাছে নেই। কয়েক মাস পর গেজেট প্রকাশ হলো। সহকারী কমিশনার হিসেবে আমার প্রথম পোস্টিং হলো এক প্রশাসনিক জেলায়। তবে নতুন কর্মস্থলে আমি একা যাইনি। বিসিএসের প্রথম বেতনের টাকা দিয়ে কেনা নতুন শাড়িটা শাশুড়ি মায়ের হাতে তুলে দিয়ে বলেছিলাম, মা, এই ময়না যত বড় অফিসারই হোক না কেন, আপনার পায়ে জল ঢেলে দেওয়ার অধিকার যেন আমার সারা জীবন থাকে। আমার নতুন শহরে আপনাকে ছাড়া আমি এক পাও নড়ব না। আজ আমি সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয়ে আমার নামের পাশে ঝলঝল করছে সহকারী কমিশনার পদবিটি। কিন্তু দিন শেষে যখন অফিস থেকে ফিরে আসি, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আমার ভালোবাসার মানুষ শাহেদ। আমার কুল জুড়ে থাকা আমার মিষ্টি মেয়ে মায়াবী। আর মাথায় থাকে আমার শ্বশুর শাশুড়ির অকৃত্রিম আশীর্বাদের হাত। যে ময়নাকে একদিন সমাজের অবহেলা আর অভাব কুড়ে কুড়ে খাচ্ছিল, স্বামীর বিশ্বাস আর শাশুড়ির মাতৃত্ব আজ তাকে এক পূর্ণাঙ্গ নারী বানিয়ে তুলে ধরেছে। সত্যি ভালোবাসা আর সঠিক মর্যাদা পেলে একটা মেয়ে কত দূর এগিয়ে যেতে পারে, তার বড় প্রমাণ আমার এই ছোট্ট ময়নার সংসার। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।